ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আমরা সৎকথায় প্রতিদিনের মননে গতকালের পর্বে মায়াবতীর অদ্বৈত আশ্রম এবং শার্লট সেভিয়ার অর্থাৎ সেভিয়ার দম্পতির কথা স্মরণ করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা একটু স্মরণ করে নিতে চাই যে 1899 সালের 19শে মার্চ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিনে এই যে তারা সবাই ওখানে চলে যান এবং ওই জায়গার নাম ছিল মণিপট বা মণিপাত। সেই মণিপাত থেকে স্বামী স্বরূপানন্দজি জায়গার নাম দিয়েছিলেন মায়াবতী। কি আদর্শ নিয়ে এই আশ্রমের কাজ হবে স্বামীজি সেটি ব্যক্ত করেছিলেন। বলেছিলেন, হিমালয়ের গিরিশিখরে আমার একটি জায়গা আছে যেখানে শুদ্ধ সত্য ছাড়া আর কিছু প্রবেশ করবে না, এই বিষয়ে আমি নিশ্চিত। এবং প্রত্যেককেই আত্মা রূপে দেখতে হবে, এটাই হলো আদর্শ। সময় আসছে যখন মহান সব মানুষেরা উঠে আসবেন এবং তারা আত্মা দ্বারা ও আত্মার উপাসনা রূপে সত্য ধর্মকে জীবন্ত ও শক্তিশালী করে তুলবেন। মায়াবতী অদ্বৈত আশ্রম তাই বেলুড় মঠ তৈরির আগেই শুরু হয়ে গিয়েছিল এবং স্বামীজি প্রায় লিখছেন সেই জন্য যে সমস্ত কুসংস্কার এবং বলহানিকর মলিনতা হইতে অদ্বৈত ভাব মুক্ত থাকবে। একত্বের শিক্ষা, এটিই ছিল স্বামী বিবেকানন্দের মূল কথা এবং সেই একত্বের শিক্ষা ছাড়া আর অন্য কিছুর শিক্ষা বা সাধন করা হবে না। মায়াবতী থেকেই শার্লট, তার স্বামী এবং স্বামী বিরজানন্দজি স্বামীজির লাইফ অফ স্বামী বিবেকানন্দ সম্পাদনা শুরু করেছিলেন এবং এই কাজ করতে প্রায় 12 বছর সময় লেগেছিল। সবটাই মায়াবতী আশ্রম এবং অদূরবর্তী শ্যামলাতাল থেকে করা হয়েছিল। তখন আশ্রমে যে বাড়ি শুরু হয়েছিল তার সংস্কারের জন্য অনেক কাজ করার ছিল। সেগুলো সবই এই সেভিয়ার দম্পতি স্বামী সচ্চিদানন্দ এবং স্বামী স্বরূপানন্দের তত্ত্বাবধানে করা হয় এবং শার্লটও এই কাজের পুরো দায়িত্ব নিয়েছিলেন। মিস ম্যাকলাউডের চিঠি থেকে জানা যায় ওই আশ্রম বাড়ি সারানোর জন্য প্রয়োজনীয় ছোটখাটো সমস্ত জিনিস শার্লটের নজরে থাকত। তিনি আশা করেছিলেন যে স্বামীজি আমেরিকা থেকে ফেরার বেশ কিছুদিন পর মায়াবতী আশ্রমে থাকবেন। তাই বাড়ি সারানোর কাজ ছাড়াও স্থানীয় মানুষের কথা চিন্তা করে একটা দাতব্য চিকিৎসালয় করা হয়েছিল, যেটি পরে মায়াবতী চ্যারিটেবল হসপিটালে রূপান্তরিত হয়। বহু মানুষ বিনা পয়সায় এই হাসপাতাল থেকে পরিষেবা পেয়ে থাকেন এবং এই আশ্রম থেকে ক্যাম্প করে করে স্থানীয় মানুষের চিকিৎসারও ব্যবস্থা করা হয়। ক্যাপ্টেন সেভিয়ার আগেই স্বামীজিকে কিছু নিষ্ঠাবান মানুষ পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুযায়ী স্বামী বিমলানন্দ, স্বামী বিরজানন্দ এবং স্বামী সচ্চিদানন্দকে মায়াবতীতে চলে আসেন তারা এবং আশ্রমকে বসবাসযোগ্য এবং ওখানে থেকে অন্যান্য প্রয়োজনীয় কাজ চালানোর উপযোগী করে তোলেন। স্থানীয় মানুষ পিতাজি এবং শার্লটকে মাতাজি বলে সম্বোধন করতেন। আশ্রমে থাকাকালীন ক্যাপ্টেন সেভিয়ার এবং সাধুরা গেরুয়া পোশাক পরতেন। বিবেকানন্দ আমেরিকা থেকে মাদার সেভিয়ারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। এদিকে শার্লট অন্য সন্ন্যাসীদের, যাদের মধ্যে শ্রী রামকৃষ্ণদেবের শিষ্যবৃন্দ ছিলেন, তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখতেন। স্বামীজি লিখেছিলেন, যখনই আমি মিসেস সেভিয়ারের হিমালয়ের নিবাস থেকে তার কোনো চিঠি পাই তখনই মনে হয় উড়ে গিয়ে একেবারে হিমালয়ে গিয়ে পৌঁছাই। সেভিয়ারদের মূল আকর্ষণই ছিল অদ্বৈতবাদ এবং সেই অদ্বৈতবাদের চর্চা এবং প্রচারের জন্যই এই আশ্রম। তাই এই আশ্রম অদ্বৈতেই সমর্পিত। এই সেভিয়াররা গুরুর দেয়া কাজ পুরো দমে শুরু করেছিলেন এবং ঠিক করেছিলেন ভবিষ্যতেও এই কাজ করে যাবেন। স্বামীজি স্বরূপানন্দজিকে লিখে দিয়েছিলেন আশ্রমের নীতিগুলো কি
এমনকি আশ্রমের প্রসপেক্টাস নিয়েও আলোচনা করেছিলেন। বলেছিলেন, প্রসপেক্টাসে সবার উপরে মিসেস সেভিয়ারের নাম অথবা আমার নাম অথবা আর কারোর নাম থাকবে কিনা তা নিয়ে আমার কোনো আপত্তি নেই। প্রয়োজনে আমার নামের ওপরেও প্রসপেক্টাসে সেভিয়ারদের নাম থাকা উচিত। অর্থাৎ আশ্রমের মূল চালিকা শক্তি যে মাদার হবেন তা তিনি বুঝেছিলেন। বিবেকানন্দ মায়াবতী আশ্রম পরিচালনার জন্য মিসেস সেভিয়ার, ক্যাপ্টেন সেভিয়ার এবং স্বামী স্বরূপানন্দের নাম লিখে দিয়েছিলেন, কারণ মায়াবতীতে গিয়ে জায়গাটা বাসযোগ্য করে তোলার জন্য তারা নিজেরাই শুরু করেছিলেন। অর্থাৎ স্বামীজির এই যে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি, এই যে বলছেন প্রয়োজনে আমার নামের ওপরেও প্রসপেক্টাসে সেভিয়ারদের নাম থাকা উচিত। আমরা অনেক সময় আমাদের নিজেদের আমিত্বকে বড় করতে চাই। স্বামীজি অখণ্ডের ঘরের ঋষি, সপ্তর্ষির এক ঋষি, তাই নিজের নাম তো চাইছেনই না, বলছেন আমার নামের ওপরেও সেই নাম থাকা উচিত। এদিকে মে মাস থেকে ক্যাপ্টেন সেভিয়ারের শরীর খারাপ শুরু হতে হয়েছিল। তিনি চিকিৎসা করতে কোথাও যেতে রাজি হননি। কেন না, তিনি না থাকলে আশ্রমের কাজের ক্ষতি হবে। অবশেষে 28 অক্টোবর 1900 সালে তিনি মারা যান। তিনি মাত্র 1.5 বছর আশ্রমের জন্য কাজ করতে পেরেছিলেন। তার দেহ হিন্দু মতেই দাহ করা হয়েছিল। ওই সময় বিবেকানন্দ দেশে ফেরার পথে মিশরে ছিলেন, তাই তিনি ক্যাপ্টেনের মারা যাওয়ার খবর জানতেন না। ডিসেম্বর 9 তারিখে কলকাতায় ফিরে তিনি যখন মৃত্যুর খবর শুনলেন, তখন সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললেন যে মায়াবতী গিয়ে মাদারের সাথে দেখা করবেন। 1901 সালের 3রা জানুয়ারি মায়াবতী পৌঁছলেন এবং সেই সময় মায়াবতীতেও তিনি 14 দিন ছিলেন। বিবেকানন্দের সেই প্রথম এবং শেষ মায়াবতীতে আসা। সেভিয়ারদের বিবাহিত জীবনের প্রায় 25 বছরের এবং মনোভাবাপন্ন দুজন মানুষ একই সঙ্গে একই গুরুর ইচ্ছা অনুযায়ী নিজের দেশের সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে আশ্রম গড়ে তোলার জন্য ভারতবর্ষে ছিলেন, এই উদ্দেশ্য নিয়েই যে স্বামীজির নির্দেশ অনুযায়ী অদ্বৈতবাদের প্রচার করবেন। লক্ষণীয়, একই মনোভাবাপন্ন মানুষ একই গুরুর ইচ্ছা অনুযায়ী নিজের দেশের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করেছিলেন। অর্থাৎ এই নিবেদিতা আসার আগেও কিন্তু এই সেভিয়ার দম্পতির কথা আমাদের স্মরণ করতে হয়, বারবার মনে রাখতে হয়, যারা স্বামীজির নির্দেশ অনুযায়ী অদ্বৈতবাদের জন্যই এই দেশে এসেছিলেন। এবং যখন মিস্টার সেভিয়ার চলে গেলেন, তখন মাদার একা। তিনি কিন্তু তার কাজ ছাড়েননি। ওখানে থেকে গিয়েই যতদিন পেরেছেন আশ্রমের জন্য কাজ করে গেছেন। এবং বিবেকানন্দ যে মায়াবতীতে আসবেন সে খবর তিনি আগেই পাঠিয়ে দিয়েছিলেন। তিনি একা আসেননি, তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তাই তাদের থাকার সব ব্যবস্থা মিসেস সেভিয়ার করে রেখেছিলেন। প্রচণ্ড তুষারপাতের মধ্যে দিয়ে স্বামীজি এবং অন্যান্যরা 3রা জানুয়ারি 1901 মায়াবতীতে পৌঁছান। তুষারপাতের জন্য 2 দিন বাইরে যেতে পারেননি। যেদিন বাইরে বের হলেন, সব ব্যবস্থা দেখে অভিভূত হয়ে স্বামীজি লিখেছিলেন, আজ আমি পাহাড়ের বরফের ওপর 1 মাইল হেঁটে মিসেস সেভিয়ারের স্থানটি দেখতে যাচ্ছি। তিনি চারিদিকে সুন্দর সব রাস্তা তৈরি করে ফেলেছেন। প্রচুর বাগান, মাঠ, বাগিচা আর বড় জঙ্গল তাঁর জমিতে সবই আছে। থাকার বাড়িগুলিও কত ছিমছাম, কত পরিচ্ছন্ন, কত সুন্দর, এবং সবই উদ্দেশ্যের সঙ্গে খুব মানানসই। এমনকি একটা ছোট লেকও ছিল, যার ধারে স্বামীজি হাঁটতে ভালোবাসতেন। স্বামী বিরজানন্দজি মহারাজ মিসেস সেভিয়ারের কাছেই বিলাতি রান্না শিখেছিলেন এবং বিবেকানন্দকে একদিন রেঁধে খাইয়েছিলেন। সেই সময় আশ্রমে কিছু আমেরিকান শিষ্য ছিলেন। স্বামীজি সবার সঙ্গে আলোচনা করলেন এবং পরামর্শ করলেন। এর মধ্যে একদিন তার চোখে পড়ল যে আশ্রমে শ্রীরামকৃষ্ণের ছবি রাখা হয়েছে এবং সেখানে নিয়মিত ফুল দিয়ে পুজো করা হচ্ছে। সেই দিনই সন্ধ্যায় তিনি সবাইকে জানিয়ে দিয়েছিলেন যে এটা অদ্বৈত আশ্রম এবং এখানে এভাবে পুজো করার প্রয়োজন নেই। স্বামী স্বরূপানন্দজি এবং মিসেস সেভিয়ার সেই নির্দেশ মেনে নিয়েছিলেন, কারণ এই অদ্বৈত আশ্রমের এটাই মূলনীতি। এবং তারপর থেকে আশ্রমে আর ঠাকুর ঘর রাখা হয়নি। এই সিদ্ধান্ত স্বয়ং শ্রীশ্রীমা সমর্থন করেছিলেন এবং 13ই জানুয়ারি সে বছর স্বামীজির 38তম জন্মতিথিটি মায়াবতীতে পালন করা হয়েছিল। একজন শিশুর মতন নিজের মনে আশ্রম প্রাঙ্গণে ঘুরে বেড়াতেন। কখনো বা মিসেস সেভিয়ারের সাথে কথা বলতেন। তখন তাদের দুজনকে দেখে এমন মনে হতো যে ঠিক যেন একটি শিশু তার মায়ের সঙ্গে কথা বলছে। রোমা রোলা লিখেছিলেন, তারা স্বামীজিকে নিজেদের পুত্র বলে মনে করতেন।
কাজকর্ম দেখে কখনো কখনো তিনি অধৈর্য হয়ে বকাবকিও করে ফেলতেন, তবে তার কথার মধ্যে কাউকে আঘাত দেওয়ার মতন কিছু থাকত না। যদিও বা কখনো রূঢ় কথা কাউকে বলে ফেলতেন, তখন এটিই নিশ্চিত ছিল যে এরপরই নেমে আসবে তাঁর অকৃত্রিম স্নেহ এবং ভালোবাসা, যা ভাসিয়ে দেবে সবাইকে। স্বামীজি ছিলেন আশ্রমবাসী সকলের কাছেই অতি প্রিয় নেতা। তারা ভালো করেই জানত যে স্বামীজির এই আপাত কঠোর আচরণের পেছনে রয়েছে সেই উদ্দিষ্ট ব্যক্তির প্রতি আশীর্বাদ। মিসেস সেভিয়ারকে স্বামীজি একটি কথা বলেছিলেন, এটা ঠিক যে আমার শারীরিক অবস্থা কার্যত এখন খারাপের দিকে ডায়াবেটিস থাকার জন্য, কিন্তু আমার মস্তিষ্ক ঠিকঠাক, এমনকি আগের থেকেও ভালোভাবে চিন্তা করতে পারি। তিনি 18ই জানুয়ারি অবধি মায়াবতীতে ছিলেন এবং মায়াবতীতে পৌঁছে প্রথম কদিন ওপরের ঘরে থাকতেন। পরে বেশি ঠান্ডা পড়লে 9ই জানুয়ারি তিনি নিচের ঘরে চলে এসেছিলেন। এবং ইতিমধ্যে মিসেস সেভিয়ার 1901 সালের এপ্রিলে ইংল্যান্ডে যাওয়া ঠিক করেছিলেন। স্বামীজি যে তার সঙ্গে যাবেন তা তিনি সারাবুলকে মায়াবতী থেকে চিঠি দিয়ে জানিয়েও দিয়েছিলেন। স্বামীজির শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য মিসেস সেভিয়ারের সঙ্গে তার যাওয়া হয়নি, তবে আশ্রম সম্পর্কে তিনি লিখে গিয়েছিলেন, এক কথায় চমৎকার, অনেক জায়গা, বেশ কয়েক একর জায়গা পরিপাটি করে রাখা। আশা করি মিসেস সেভিয়ার ভবিষ্যতে সবকিছুই এভাবে রক্ষা করবেন। ওইবার তিনি মাত্র 11 মাস লন্ডনে ছিলেন। সেই সময় মায়াবতীতে তার থাকবার জন্য পাকাপাকি একটা বন্দোবস্ত হয়ে গিয়েছিল এবং স্বামীজি তখন রামকৃষ্ণ মিশন তৈরির কাজে ভীষণ ব্যস্ত। তার মধ্যে ক্রিস্টিনকে তিনি লিখেছিলেন, আমি খুব তাড়াতাড়ি মিসেস সেভিয়ারেরও ফেরার আশায় রয়েছি। তার কাজ তাকে চাইছে। হিমালয়ের জঙ্গলে তার সুন্দর আবাসটি সত্যি এক প্রলোভন। মিসেস সেভিয়ারের অনুপস্থিতিতে স্বামী স্বরূপানন্দজি এবং স্বামী বিরজানন্দজি প্রবুদ্ধ ভারত প্রকাশনার কাজ চালিয়েছিলেন। সেই সময় অনেকে আশ্রমে থেকেই কাজ করতেন। খুব অসুবিধার মধ্যেই মিসেস সেভিয়ার আশ্রমে ছিলেন। এবার স্বরূপানন্দরা তাঁর ভালোভাবে থাকার ব্যবস্থা প্রায় শেষ করে ফেলেছিলেন, কিন্তু তিনি ফিরে এলেও এপ্রিলের আগে নতুন বাড়িতে যাননি। তার মায়াবতীতে ফেরার পর একে একে অনেক অতিথি আশ্রমে এসে পৌঁছেছিলেন এবং তারা তাদেরকে খুব আপ্যায়নও করতেন। মিসেস সেভিয়ারের একটা চিঠি থেকে জানা যায় জগদীশচন্দ্র বসুও ওই সময় মায়াবতীতে এসেছিলেন। আপ্যায়ন করতে মিসেস সেভিয়ার খুব ভালোবাসতেন। নিয়মিত আশ্রমের সব খবর স্বামীজিকে জানাতেন এবং প্রায় সব চিঠিতেই স্বামীজিকে ডিয়ার সন বলে সম্বোধন করতেন। তখন স্বামীজি বেশ অসুস্থ, তাই তিনি স্বামী বিরজানন্দজিকে কলকাতায় ফিরে আসার জন্য বলেন। বিবেকানন্দের অসুস্থতার কথা মিসেস সেভিয়ার জানতেন না। ক্রিস্টিনের চিঠি পড়ে তার ধারণা ছিল বিবেকানন্দ সুস্থ এবং তার শরীর ক্রমশ ভালো হচ্ছে। তিনি স্বামী বিরজানন্দজিকে যে ছাড়তে পারবেন না সেটা জানিয়ে দিয়েছিলেন। চিঠিটা লেখা হয়েছিল 24 এপ্রিল 1902। ঠিক সেই সময় স্বামী বিরজানন্দও আশ্রমে ছিলেন না। তখন তিনি প্রবুদ্ধ ভারতের গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য উত্তর ভারতের বিভিন্ন জায়গায় ঘুরছেন। তিনি আশ্রমে থাকলে অনেক কাজই করতেন। এইভাবেই আশ্রম চলছিল এবং তারপরেও অসুস্থ শরীর নিয়ে পাহাড়ি পথে কষ্ট করে মায়াবতীতে যে স্বামীজি আসবেন এটা তারা কেউ চাইতেন না। এবং পরে চিঠিটি লিখেছিলেন 15ই জুন 1902। সেটাই ছিল শেষ চিঠি। পরবর্তীকালে আমরা জানি যে স্বামীজির মহাসমাধির দিন ছিল 4 জুলাই 1902। স্বামীজির চলে যাওয়া মিসেস সেভিয়ারের জীবনে এক আঘাত। তার জীবন থেকে সবচেয়ে প্রিয় দুজন, স্বামী এবং গুরু, দুজনের মধ্যেই 2 বছরের মধ্যেই দুজন চলে যান। এই বাস্তবসম্মত ঘটনাটি মেনে নিতে তার অবশ্য বেশি সময় লাগেনি। অদ্বৈতে বিশ্বাসী তিনি জানতেন জগতে সবই অনিত্য এবং অস্থায়ী, তাই আশ্রমের কাজ তিনি আবার পূর্ণ দমে শুরু করে দিয়েছিলেন। তার একমাত্র উদ্দেশ্যই ছিল বিবেকানন্দের স্বপ্নকে কাজে রূপায়িত করা, অদ্বৈতের বাণী বিশ্বে ছড়িয়ে দেওয়া, যা মায়াবতী থেকে হবে বলেই ঠিক করা হয়েছিল এবং প্রবুদ্ধ ভারতের কাজ করা জরুরি ছিল, সেটা তিনি করেছিলেন। স্বামী স্বরূপানন্দজি, মিসেস সেভিয়ার এবং স্বামী বিরজানন্দ সবাই ভাবছিলেন স্বামীজির দেওয়া ভাষণ এবং তার চিঠিগুলো সব একসঙ্গে করে কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ সম্পাদনা এবং প্রকাশ করা প্রয়োজন, কারণ স্বামীজির বাণীকে বিশ্বে ছড়িয়ে দেওয়ার এটাই হবে প্রকৃষ্ট উপায়।
তার মধ্যে মিসেস সেভিয়ারকে কলকাতায় আসতে হয়েছিল অদ্বৈত আশ্রমের অচি পরিষদ হিসাবে এক দলিল তৈরি করার প্রয়োজন ছিল, এবং এই দলিলের মূল বক্তব্যই ছিল মায়াবতী আশ্রম সমেত সমস্ত সম্পত্তি রামকৃষ্ণ মিশন বেলুর মঠের অধীনে থাকবে, এবং একই সঙ্গে মিসেস সেভিয়ারের মায়াবতীতে থাকার পাকাপাকি একটা ব্যবস্থারও দরকার ছিল। 1903 সব কাজ শেষ করে তিনি এপ্রিলে মায়াবতী ফিরে আসেন। সঙ্গে এনেছিলেন স্বামী স্বরূপানন্দজি এবং স্বামী নির্ভয়ানন্দজিকে। এবং এর মধ্যে মিসেস সেভিয়ার তার নিজস্ব সম্পত্তি যা ছিল তা উইল করেছিলেন এবং নিজের শেষকৃত্যের জন্য কিছু পাউন্ড আলাদা করে রেখে দিয়েছিলেন। তিনি 3000 পাউন্ড স্বামী ব্রহ্মানন্দ এবং স্বামী স্বরূপানন্দজিকে দিয়েছিলেন। সেই টাকাটি মায়াবতী ট্রাস্টের জন্য নির্ধারিত হয়েছিল। ইংল্যান্ডে থাকা তার আত্মীয় স্বজনদেরও এক অংশ তিনি দিয়েছিলেন এবং ঠিক করে ফেলেছিলেন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে টাকা যাবে তা মিশনের সন্ন্যাসীদের জন্যই খরচ করা হবে, আর মায়াবতীর আশপাশে যেসব সম্পত্তি তাঁদের অর্থাৎ মিসেস সেভিয়ার এবং মিস্টার সেভিয়ারের নামে ছিল তা সবই বেলুর মঠকে দেওয়ার কথা উইলে লেখা ছিল। তার ভারতবর্ষেই থেকে যাওয়ার ইচ্ছা ছিল। অদ্বৈত আশ্রমের ট্রাস্ট বোর্ডের যে প্রথম সভা হয় 28 জুন 1903, তার সভাপতিত্ব তিনিই করেছিলেন। মায়াবতীতে শীতকালে থাকতে মিসেস সেভিয়ারের অসুবিধে হতো। ওই কমাসের জন্য তিনি কলকাতায় যেতেন। সবার সঙ্গে তার শ্রদ্ধার সম্পর্ক ছিল এবং কলকাতায় থেকেও তিনি মায়াবতী আশ্রম পরিচালনার বিষয় নিয়েও আলোচনা করতেন। এবং 1904 সালের মাঝামাঝি তিনি আবার ফিরে আসেন। মে মাসে কলকাতা থেকে মিসেস বুল, সিস্টার নিবেদিতা, সিস্টার ক্রিস্টিন মায়াবতী যান। সঙ্গে জগদীশচন্দ্র বসু এবং অবলা বসুও গিয়েছিলেন, তার স্ত্রী। জগদীশ বসু মায়াবতীতে গেলে বিজ্ঞানের কোনো কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন। সেবারে তিনি হার্ট অফ প্ল্যান্টস নিয়ে আলোচনা করেছিলেন। কখনো কখনো প্রবুদ্ধ ভারত প্রকাশনার বিশেষ কাজ থাকত, সেটি মিসেস সেভিয়ার করেছিলেন। নতুন রাস্তা তৈরির কাজ, দাতব্য চিকিৎসালয়ের সংস্কার, সব কাজে স্বামী স্বরূপানন্দজি নেতৃত্ব ভূমিকা নিয়েছিলেন। এবং একদিকে তখন প্রবুদ্ধ ভারতের সম্পাদক, অন্যদিকে আশ্রমের প্রেসিডেন্ট। তিনি একাধারে মিসেস সেভিয়ারের সঙ্গে সব কাজ করেছেন, আবার অন্যদিকে ইংরেজিতে গীতার অনুবাদও করেছেন। দীর্ঘক্ষণ ধ্যান করতেন, নিয়মিত পড়াশোনা করতেন। আশ্রমের পরিবেশ শান্ত থাকা সত্ত্বেও তিনি জঙ্গলে তাঁবু খাটিয়ে ধ্যান করতেন। এবং পরবর্তীকালে ওই ধ্যান করার সময় একদিন খোলা জায়গায় বসে তিনি এক বাঘ দেখতে পেয়েছিলেন। বর্তমানে সেই জায়গাটি স্বরূপানন্দ পয়েন্ট নামে পরিচিত। এই স্বরূপানন্দজি যেন ছিলেন মিসেস সেভিয়ারের দ্বিতীয় পুত্র। 1906 বেলুর মঠে এসেছিলেন অনেক কাজ নিয়ে। তারপরেই 27 জুন নৈনিতালে নিউমোনিয়াতে স্বামী স্বরূপানন্দজির দেহ চলে যায়। স্বামী স্বরূপানন্দের দেহান্ত মিসেস সেভিয়ারের কাছে আর একটা বড় বিপর্যয় ছিল। তিনি চিন্তিত ছিলেন যে স্বামী স্বরূপানন্দ ছাড়া মায়াবতী আশ্রম না বন্ধ হয়ে যায়। প্রবুদ্ধ ভারতে তিনি লিখেছিলেন স্বরূপানন্দজি সম্পর্কে যে তাঁর অক্লান্ত পরিশ্রম এবং ঈর্ষণীয় সহায়তায় 1899 মার্চে এই আশ্রমের সূচনা হয়। মায়াবতীতে মিসেস সেভিয়ার একা। তখনই কোনো একজনের আসা খুব জরুরি ছিল। স্বামী বিরজানন্দজিকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু স্বামী বিরজানন্দজি তখন সাধন ভজনে ডুবে রয়েছেন। শারদানন্দজি মহারাজ তখন রামকৃষ্ণ মঠ মিশনের জেনারেল সেক্রেটারি। তিনি সিস্টার ক্রিস্টিনকে মায়াবতীতে পাঠাচ্ছেন বলে মিসেস সেভিয়ারকে জানালেন এবং কিভাবে ভবিষ্যতে কাজকর্ম হবে তা নিয়েও আলোচনা করে যেন একটা এগিয়ে দিলেন। ইতিমধ্যে স্বামী বিরজানন্দী এসে পৌঁছলেন এবং স্বামী স্বরূপানন্দজির জায়গায় আশ্রমের প্রেসিডেন্ট হয়েছিলেন। স্বামী স্বরূপানন্দের পর স্বামী বিরজানন্দজিকে নিয়ে মিসেস সেভিয়ারের জীবনে মায়াবতীতে আর এক নতুন অধ্যায় শুরু হয়েছিল এবং সেই ঘটনাও আমরা পরবর্তী পর্বে স্মরণ করব। স্বামী বিবেকানন্দের এই অদ্বৈত আশ্রম মায়াবতীর যে স্বপ্ন, সেটি ধীরে ধীরে এই মিসেস সেভিয়ার, মিস্টার সেভিয়ার, তাদের সাথে সাথে স্বামী স্বরূপানন্দজি, বিরজানন্দজির আত্মত্যাগের কথা আমাদের বারবার স্মরণ করায়। আজকে এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা